আমার প্রিয় এইচএসএ ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আর কয়েকদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। আজ আমি তোমাদের কাছে 2024 বাংলার প্রশ্নপত্র দেখিয়ে প্রতিটি দাগ নম্বরে আমি ধরে ধরে বলে দেবো যে এই দাগ নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলি রেডি করবে। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের বাংলা প্রশ্নপত্র। এখানে রয়েছে 2024, তোমাদের ইয়ারে থাকবে 2025। তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর জন্য তোমরা কিন্তু একটি আলাদা পত্র পাবে, উত্তরপত্র, সেখানে তোমাদের লিখতে হবে এবং সেইটি কিন্তু অতি অবশ্যই তোমাদের যে খাতা, উত্তরপত্র যেটি আলাদা খাতা দেওয়া হবে তার সঙ্গে অতি অবশ্যই ভালো করে কিন্তু তোমরা সেলাই করে দিও। তোমাদের একের দাগে থাকবে এমসিকিউ, সেখানে থাকবে মোট 18 নম্বর, 18টি এমসিকিউ। এবার এসো আমরা জেনে নিই এই যে 18টি এমসিকিউ আমাদের কোথা থেকে থাকবে। তোমাদের গল্প থেকে থাকবে 5টি, কবিতা থেকে থাকবে 4টি প্রশ্ন, নাটক থেকে থাকবে 3টি প্রশ্ন। তোমাদের গল্প, নাটক এবং কবিতার মধ্যে কিন্তু কোনো অথবা থাকবে না, প্রতিটি তোমাদের উত্তর করতে হবে। এরপরে আসি তোমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এদের মধ্যে অথবা থাকবে, তার মধ্যে তোমাদের একটি করতে হবে। এখানে আছে 1 নম্বর। সাহিত্য, তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 3টি প্রশ্ন এবং ভাষা থেকে তোমাদের আছে মোট 2টি প্রশ্ন। এইভাবে থাকছে তোমাদের মোট 18টি এমসিকিউ। এরপরে 2 দাগে তোমাদের থাকবে এসএকিউ, সেখানে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর লিখতে হবে। প্রতিটি 1 নম্বর করে মোট 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবার এসো দেখে নিই এসএকিউ আমাদের কোথা থেকে প্রশ্ন থাকবে। এসএকিউ এর যে 12টি প্রশ্ন, তোমাদের গল্প থেকে থাকবে 2টি, কবিতা থেকে 4টি, নাটক থেকে 2টি, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এদের মধ্যে অথবা থাকবে, সেখানে থাকবে 1টি, এবং তোমাদের ভাষা থেকে থাকছে মোট 3টি এসএকিউ। তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে কিন্তু এসএকিউ থাকবে না। তাহলে তোমরা এমসিকিউ এর এবং এসএকিউ এর বুঝে গেলে। আমি তোমাদের যখন বড় প্রশ্নগুলো দেবো তখনই আমি তোমাদের ছোট প্রশ্নগুলি দিয়ে দেবো। এরপরে থাকছে তোমাদের বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী। 3 দাগে অনধিক 150 শব্দে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে বাংলা গল্প থেকে। 3.1 এবং 3.2-তে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে এবং সেখানে রয়েছে তোমাদের 5 নম্বর 5 মার্কস। আমাদের 2টি গল্প থেকেই প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে এবং তোমাদের ইয়ারে সব থেকে ইম্পর্টেন্ট হলো ভারতবর্ষ, এবং ভারতবর্ষের সঙ্গে তোমরা ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, যার যেটা ভালো রেডি আছে বা যেটা সহজ লাগে সেটা তোমরা রেডি করে রেখো। অর্থাৎ ভারতবর্ষ করতেই হবে এবং ভাত এবং কে বাঁচায় কে বাঁচের মধ্যে যেটা সহজ লাগে সেটা তোমরা রেডি করো। এবার এসো আমরা প্রথমে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। ভারতবর্ষ থেকে তোমরা পড়ো, ভারতবর্ষ ছোট গল্পটিতে অকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপরে কোটেশনের মধ্যে দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের 2 সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তাহা সংক্ষেপে লেখো। 3 প্রশ্ন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে লেখো। এবং 4 প্রশ্ন, কোটেশনের মধ্যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে, কোথায় কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় তাহা লেখো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করলে নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। এরপরে এসো আমরা এসএকিউ এর প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, নকরি নাপিত দিব্যি করে বলল। নকরি নাপিত দিব্যি করে কি বলল? বুড়ি খেপে গেল। কোন কথা শুনে বুড়ি খেপে গেল? বৃষ্টিতে তা হলো ধারালো। বৃষ্টিতে কি ধারালো হলো? আমাদের ভারতবর্ষে পরের প্রশ্নটা দেখে নাও। কোটেশনের মধ্যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি? কোটেশনের মধ্যে সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল?
পরের প্রশ্ন কোটেশনের মধ্যে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে? 8 এসে কিউ হলো কোটেশনের মধ্যে বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যের কথা এখানে বলা হয়েছে? এবং 10 প্রশ্ন মুখটা বিকৃত হয়ে গেল, কার মুখ কেন বিকৃত হয়েছিল? তোমাদের আমি ভারতবর্ষের প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো রেডি করো, নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবে। এবার এসো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে এই গল্পে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে এসো আমরা রচনাধর্মী প্রশ্নমান 5 মার্কসের প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? 2 প্রশ্ন কোটেশনের মধ্যে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? 3 প্রশ্ন কোটেশনের মধ্যে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? পরের প্রশ্ন কোটেশনের মধ্যে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোটেশন শেষ। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? 5 প্রশ্ন কোটেশনের মধ্যে ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উদ্ধৃত অংশে তাৎপর্য বুঝিয়ে দাও। এবং পরের প্রশ্ন কোটেশনের মধ্যে ভুরি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রে কোন দিক আভাসিত হয়েছে? পরের প্রশ্ন কোটেশনের মধ্যে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। কার মনে কোন ব্যাপারে হতাশা জন্ম নিয়েছে? বক্তার মানসিকতার পরিচয় দাও। এগুলো তোমরা 5 মার্কসে করে যেও। এরপরে অনধিক 20টি শব্দের যে প্রশ্ন সেগুলো দেখো। ছোট প্রশ্নে প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? অফিসে পৌঁছে মৃত্যুঞ্জয়ের শরীরে কী রকম প্রতিক্রিয়া শুরু হলো? 3 প্রশ্ন নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? 4 প্রশ্ন কোটেশনের মধ্যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন কথা মনে হয়েছে? 5 প্রশ্ন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? এবং 6 প্রশ্ন কোটেশনের মধ্যে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এ কথা শুনে মৃত্যুঞ্জয় কি বলেছিল? তাহলে তোমরা দেখে নিলে কে বাঁচায় কে বাঁচে ছোট প্রশ্ন এবং তার সঙ্গে বড় প্রশ্ন। আর তুমি যদি ভারতবর্ষের সঙ্গে মহাশ্বেতা দেবীর ভাত রেডি করতে চাও তাহলে তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই রেডি করো। মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড়জল বন্যার রাতটির বর্ণনা দাও। এরপরে প্রশ্ন কে কীভাবে ভাতে জোগাড় করলো তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। বড় পিসিমার চরিত্র এবং বা চরিত্রের বৈশিষ্ট্য কী? তারপরে বাধা কী? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? পরের হলো দাঁতগুলো বের করে সে কামতের মধ্যে হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল? ভাত গল্প অবলম্বনে তাহা লেখো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা রেডি করো তোমাদের ভাত গল্প থেকে। এবার এসো আমরা পরের যে আমাদের অংশ সেটা আমরা আলোচনা করব। কবিতা থেকে আমরা কোন কোন কবিতা খুব ভালো রেডি করব এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 4 দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে, সেখানেও তোমাদের অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4.1 এবং 4.2-তে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমাদের সিলেবাসে মোট 5টি কবিতা আছে এবং তোমাদের ইয়ারে ইম্পর্টেন্ট হলো রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে। এই 3টে তোমরা যদি ভালোভাবে রেডি করে যাও নিশ্চয়ই তোমরা একটা কমন পাবে। এসো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে শিকারের প্রশ্ন দেখে নাও। বড় প্রশ্ন প্রথমটি হলো কোটেশনের মধ্যে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্ন কোটেশনের মধ্যে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? অর্থাৎ ভোরের পরিবেশ তোমাদের ভালোভাবে রেডি করতে হবে।
এরপরে প্রশ্ন, কোটেশনের মধ্যে আগুন জ্বললো আবার, এই আগুন জ্বলার কারণ কি? কবিতার প্রথম অংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কি? পরের যেটা রেডি করবে, একটা অদ্ভুত শব্দ, শব্দের অনুমেয় অর্থ কি? শব্দের পরেই কবি কোন ঘটনা বা দৃশ্যের ইঙ্গিত দিয়েছেন? এবং পরের প্রশ্ন, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কার সম্পর্কে বা কিসের জন্য এই উপমা? মুহূর্তটি কতটা রূপময় পাঠ্য কবিতা অবলম্বনে তাহা লেখো। এবার এসো আমরা শিকার কবিতার ছোট প্রশ্নগুলি দেখে নিই। কোটেশনের মধ্যে মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? পরেরটি, কোটেশনের মধ্যে এখনও আগুন জ্বলছে, কাদের আগুন কেন জ্বলছে? পরের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন কখন, কেন এই আগুন দেশওয়ালিরা জ্বেলেছিল? অর্থাৎ এই মোরগ ফুলের মতো লাল আগুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? একটা অদ্ভুত শব্দ, কখন শোনা গেল এই শব্দ? আগুন জ্বললো আবার, দ্বিতীয়বার কেন আগুন জ্বললো? এবং পরের প্রশ্ন, নিঃস্পন্দ নিরপরাধ ঘুম, এই ঘুম নিরপরাধ কেন? তাহলে তোমরা দেখে নিলে শিকারের বড় এবং ছোট প্রশ্ন। এবার এসো দেখে নিই ক্রন্দনরতা জননীর পাশে প্রথমে বড় প্রশ্নগুলি। কোটেশনের মধ্যে রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে, কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন? উত্তর একই হবে। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, একজন কবি হিসেবে তিনি এখানে কোন ভূমিকা পালন করতে চেয়েছেন? পরে প্রশ্ন, সমকালীন সামাজিক অবক্ষয় ও মানবতার অমলিন প্রেক্ষাপট চিত্রিত হয়েছে কর্ণলতা জননী পাশে কবিতায়, তাহা আলোচনা করো। অর্থাৎ তোমাদের কবিতার ক্ষেত্রে যদি তোমরা নামকরণের সার্থকতা এবং সারাংশটা যদি খুব ভালো করে রেডি করে রাখো, তাহলে যে কোনো বড় এবং ছোট প্রশ্ন কিন্তু উত্তর তোমরা অতি অনায়াসেই করে ফেলতে পারবে। পরে প্রশ্ন, কোটেশনের মধ্যে কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? পরে প্রশ্ন, কোটেশনের মধ্যে আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? পরে ছোট প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটির সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো। তাহলে তোমরা দেখলে ক্রন্দনরতা জননীর পাশের বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন দেখে না, কোটেশনের মধ্যে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত? এবার এসো আমরা ছোট প্রশ্ন দেখে নিই। জননী ক্রন্দনরতা কেন? কেন তবে লেখা, কেন গান গাওয়া? এ দ্বিধার কারণ কি? ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন? নাই যদি হয় ক্রোধ, ক্রোধ না হওয়ার কারণ কি? কেন ভালোবাসা, কেন বা সমাজ? কিসের মূল্যবোধ? কোন মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন? পরে প্রশ্ন, কিসের মূল্যবোধ, কোন সামাজিক মূল্যবোধের কথা কবি বলেছেন? আমি তা পারি না, বক্তা কি পারেন না, না পারার কারণ কি? যা পারি কেবল, কে কি পারেন? পরের প্রশ্ন দেখো, সেই কবিতায় জাগে আমার বিবেক, বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এবার এসো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে এ জগৎ স্বপ্ন নয়, কবির কেন একথা মনে হয়েছে? পরেরটা, কোটেশনের মধ্যে সত্যের দারুণ মূল কিভাবে লাভ হয়? কঠিনেরে ভালোবেসেছিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এর থেকে বড় প্রশ্ন নইলে তোমাদের ছোট প্রশ্ন আসবে। এবং চারের প্রশ্ন, কোটেশনের মধ্যে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? সে কখনো করে না বঞ্চনা, বক্তা কেন একথা বলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। এরপরে তোমাদের 5-এর দাগে প্রশ্ন থাকবে নাটক থেকে। তোমাদের সিলেবাসে 2টি নাটক আছে, বিভাব এবং নানা রঙের দিন। এই 2টি থেকেই তোমাদের একটি বিভাব থেকে এবং একটি নানা রঙের দিন থেকে প্রশ্ন থাকবে। যে কোনো একটি উত্তর তোমাদের লিখতে হবে, সেজন্য যার যেটা সহজ লাগে অতি অবশ্যই সেটাই রেডি করো।
বিভাব এবং নানা রঙের দিন যেটা বেশি ভালো রেডি হয়ে আছে সেটাই করো, কিন্তু আমার মতে বিভাবটা তুলনামূলক সোজা। তোমরা যদি বোঝো শম্ভু মিত্রের বিভাব তোমরা রেডি করতে পারো। এবার এসো আমরা বিভাব এবং নানা রঙের দিন দুটোরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। বিভাবে প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবে চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তাহা লেখো। পরে প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? পরে প্রশ্ন, কোটেশনের মধ্যে তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? চারে প্রশ্ন, বিভাব কথাটি সাধারণ অর্থ কি? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তাহা আলোচনা করো। পাঁচে প্রশ্ন, কোটেশনের মধ্যে জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? এবং পরের প্রশ্ন হলো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বক্তাকে তা কিভাবে এসেছিল এবং বুদ্ধিটা কি? সাথে প্রশ্ন, কোটেশনের মধ্যে জীবনে খোরাক হাসির খোরাক নেই কার উক্তি এবং হাসির খোরাক নেই এই কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। আটে প্রশ্ন, বিভাব নাটকের নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো। এবং একই প্রশ্ন, সেজন্য আমি অথবা দিয়েছি, অর্থাৎ উত্তরটা তোমাদের একই হবে। বিভাব কথাটি সাধারণ অর্থ কি? বিভাব নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বিভাবের যে নামকরণের সার্থকতা কতটি তাৎপর্যপূর্ণ সেটা অতি অবশ্যই রেডি করে রেখো। নয়ের প্রশ্ন, কোটেশনের মধ্যে বহুরূপী তখন লাঠে উঠবে। বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বহুরূপী লাঠে উঠবে কেন? এবং পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে তাই ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটি কি? প্যাঁচটি বের করার বুদ্ধি কি করে এলো দৃষ্টান্ত সহ আলোচনা করো। 11 প্রশ্ন, কোটেশনের মধ্যে এই নিয়ে নাটক লেখো। এই বলতে কিসের কথা বলা হয়েছে তা নিয়ে কে কেন নাটক লেখার কথা বলেছেন? এবং 12 প্রশ্ন, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। আমি তোমাদের বিভাব থেকে যত ধরনের প্রশ্ন হয় সব দিয়ে দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন আসতেই পারে না। তুমি যদি বিভাব অ্যাটেন্ড করো অতি অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে যেও, তাহলে নিশ্চয়ই কমন পাবে। এবার এসো আমরা নানা রঙের দিনের প্রশ্ন দেখে নিই। নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। অভিনেতা মানে এক একটা চাকর, এক একটা জোকার, এক একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। পরে প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তাহা আলোচনা করো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুর্যে মশাই কেউ জানে না। কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? 5 প্রশ্ন, কোটেশনের মধ্যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? 6 প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। নানা রঙের দিনে পরে প্রশ্ন, এ পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি? তার কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্রটি আলোচনা করো। 9 প্রশ্ন, সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম। কোন রাতের কথা বলা হয়েছে? বক্তা কি বুঝেছিলেন? নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্রটি আলোচনা করো। যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 12 প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তির কারণ ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলো রেডি করলে তোমরা অতি অবশ্যই, যদি বিভাবের যে প্রশ্নগুলো দিলাম সেগুলো রেডি করো, যারা নানা রঙের দিন ভেবেছে অ্যাটেন্ড করবে এগুলো করো, এখান থেকে তোমরা কমন পাবেই। এবার এসো আমরা দেখে নেব আমাদের পরের যে ডাক নম্বর। আমাদের পরের ডাক নম্বর হলো 6 ডাক নম্বর, এবং 6 ডাক নম্বরে আমাদের প্রশ্ন থাকবে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এই দুইটি থেকেই প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। এখানেও তাই, যার আন্তর্জাতিক কবিতা সহজ লেগেছে
তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সে অতি অবশ্যই এটাই রেডি করো। আর যার ভারতীয় গল্প সহজ লেগেছে অলৌকিক, তোমরা সেটাই রেডি করো। তোমাদের নিজের যেইটা রেডি আছে অতি অবশ্যই তাকে আরও ভালো করে রেডি করো, যাতে পরীক্ষায় খুব ভালোভাবে তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারো। প্রথমে এসো আমরা আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? দুয়ের প্রশ্ন, কোটেশনের মধ্যে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? তিনের প্রশ্ন, কোটেশনের মধ্যে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? পাঁচের প্রশ্ন, কোটেশনের মধ্যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? এবং পাশে যে ইয়ারে এই প্রশ্নগুলো এসেছিল সেই সালগুলো লেখা রয়েছে। সব পড়তে যাবে না, যেটা ভাবছো অ্যাটেন্ড করবে। যদি ভাবছো যে তোমরা পড়তে জানে আমরা মজুরের প্রশ্ন অ্যাটেন্ড করবে, তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো রেডি করো। আর তোমরা যারা ভাবছো অলৌকিক করবে, শুধু অলৌকিকের প্রশ্ন রেডি করো, দুটোই একসঙ্গে রেডি করতে যেও না। এগুলো রেডি করলে নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবেই। পরের প্রশ্ন দেখো, কোটেশনের মধ্যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির মধ্যেকার প্রশ্নগুলি বিশদভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ সবই ওই নামকরণের সার্থকতা এবং সারাংশ পড়লেই হয়ে যাবে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল তাহা ব্যাখ্যা করো। এইটা ভালো প্রশ্ন। কোটেশনের মধ্যে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ফিলিপকে তার কান্নার কারণ কি? আর কেউ কাঁদেনি কথাটি তাৎপর্য কি বা সেটা ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, প্রথাগত ইতিহাস প্রকৃতপক্ষে অযুত বঞ্চনার কাহিনী। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতা অবলম্বনে মন্তব্যটি ব্যাখ্যা করো। এবার এসো আমরা ভারতীয় গল্প অলৌকিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। তোমরা যারা ভাবছো অলৌকিক অ্যাটেন্ড করবে অতি অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে যেও। প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? দুয়ের প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরে চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানো দরকার হয়েছিল কেন? ট্রেনে কিভাবে থামানো হয়েছিল? তিনে প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। এবং পাশে যে ইয়ারে প্রশ্নগুলি এসেছিল আমার লেখা রয়েছে। পরের প্রশ্ন দেখো, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে যায়? অর্থাৎ এই যে তোমার যে পাথরে চাই যে থামানো, এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিক্সটা। পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে অবাক বিহ্বল হয়ে আছি, মুখে কথা নেই। মুখে কথা নেই কেন? গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, কোটেশনের মধ্যে গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পের কথা এখানে বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল? এবং আটের প্রশ্ন, কোটেশনের মধ্যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব? কারা পাঞ্জা সাহেবে গিয়েছিলেন? আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। তাহলে আমি তোমাদের অলৌকিকেরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এরপরে আমাদের 7 দাগে প্রশ্ন থাকবে। তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এখান থেকে সাজেশন দেওয়া খুবই কঠিন, কারণ অনেক সময় আমাদের রিপিট হয়। তবুও আমি বলবো যে তোমাদের ইয়ারে তোমরা অতি অবশ্যই হাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা, এই দুটো খুব ভালো করে রেডি করে যাও। আশা রাখি এই দুটোর মধ্যে একটা থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই। তবুও আমি তোমাদের আমার বাংলার কতগুলি প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা রেডি করে নিও। আমার বাংলার প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে জেলখানাটা পাহাড়ে 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর একই রকম অত্যাচার করা হতো।
দুয়ের প্রশ্ন, কোটেশনের মধ্যে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? কোটেশনের মধ্যে ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখো। অর্থাৎ গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে, চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তাহা নিজের ভাষায় লেখো। পাঁচের প্রশ্ন, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে তাতে চেংম্যানের চোখ কপালে উঠল, চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? সাতের প্রশ্ন, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল? আজের প্রশ্ন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছে? এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে? পরের প্রশ্ন দেখো, সে গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুরকে কোন গল্পটি এবং গল্পটির সংক্ষেপে লেখো। সরু লিখে লিখে আঙুলে দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? এবং 12 প্রশ্ন, বক্তার জেলখানাটি বর্ণনা দাও এবং একে মেঘের গায়ে জেলখানা বলার কারণ কি? তোমাদের বাংলা যে বড় প্রশ্ন প্রতিটি হলো কিন্তু 5 নম্বরের এবং অনধি 150 শব্দে তোমাদের লিখতে হবে। 8-এর দাগে 8.1 এবং 8.2 তোমাদের 2টি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা ভাষা থেকে। এবং তোমাদের ইয়ারে খুব ভালোভাবে পড়ে রেখো প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এবং চতুর্থ অধ্যায় বাক্যতত্ত্ব। এই দুটি ভালোভাবে পড়ে গেলে তোমরা নিশ্চয়ই একটি তোমরা এখান থেকে কমন পাবেই। আমি তোমাদের তাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম অধ্যায়ে যে ভাষাবিজ্ঞান আছে, ভাষাবিজ্ঞানের শাখা কয়টি? যে কোনো দুটি ভাষার বিষয়ে আলোচনা করো, এরকম প্রশ্ন আসে। তোমরা রেডি করো তুলনামূলক ভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, সমাজ বিজ্ঞান। এছাড়া তোমরা মানে ওই যে যেখানে বললাম যে তোমাদের কয়েকটি ভাগে ভাগ করা যায় বলে তোমাদের যে কোনো দুটি বা একটি বিষয়ে আলোচনা করতে বললো। এছাড়া বাক্যতত্ত্ব থেকে পড়ো বাক্যের অধিগঠন ও অধগঠন সম্পর্কে কি জানো, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো দুটি ভাগ সম্পর্কে তোমরা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট। এরপরে আসি আমাদের বাঙালি শিল্প ও সংস্কৃতি। বাঙালি শিল্প ও সংস্কৃতির মধ্যে দ্বিতীয় অধ্যায় বাঙালি চিত্রকলা, এটা ছোট অধ্যায়। আমি চাইবো এই অধ্যায়টা তোমরা অতি অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা রেডি করে যাও, কারণ উচ্চ মাধ্যমিক 2024-এ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসেনি। আমাদের প্রশ্ন থাকবে শিল্প সংস্কৃতি থেকে। তোমাদের 9-এর দাগে প্রশ্ন থাকবে 9.1, 9.2 এবং 9.3। এই 3টি দাগ নম্বরে তোমাদের মোট 3টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে যে কোনো দুটি। সেজন্য তোমরা অতি অবশ্যই চিত্রকলাটা যদি রেডি করে যাও তাহলে একটা তোমরা কমন পাবেই। এছাড়া সত্যজিৎ রায়, মৃণাল সেন, এগুলো তোমরা ভালো করে পড়ে যাও, নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবে। এরপরে আমাদের 10-এর দাগে যে প্রবন্ধ রচনা থাকে সেখানে থাকে মানচিত্র অবলম্বনে তোমাদের প্রবন্ধ রচনা করো। এছাড়া প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ তোমাদের প্রবন্ধ রচনা করতে বলা থাকে। এরপরে প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করা থাকে। এছাড়া আরেকটি হলো তোমাদের দেওয়া থাকে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি জীবনী দেওয়া থাকে এবং তার অনেকগুলো পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো ধরে তোমাদের লিখতে হবে প্রবন্ধ রচনা। আমি বলবো প্রথম যেটি থাকে 10.1 মানস মানচিত্র, এটা ভালো করে রেডি করে যেও। এছাড়া জীবনী ক্ষেত্রে আমি তোমাদের বলবো অতি অবশ্যই তোমাদের ভূমিকা এবং তোমরা শেষে যে উপসংহার লিখছো সেইটা রেডি করে যাও এবং এখানে যে পয়েন্টস থাকে সেখান থেকে তোমরা কিন্তু নিশ্চয়ই লিখতে পারবে। ভূমিকার উপসংহারটা খুব ভালো করে রেডি করে যাও এবং তাদের যে মাঝখানে যে কোটেশনগুলো দেবে সেগুলো রেডি করে যাও, তোমরা নিশ্চয়ই সেখান থেকে লিখতে পারবে।
তাহলে আজ আমি তোমাদের বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। আমি এই কারণেই তোমাদের প্রবন্ধের সাজেশন দিলাম না, কারণ আমি তোমাদের যেইটা বলবো সেইটা তোমরা খুব ভালো করে রেডি করে গেলে, অথচ সেটা এলো না। সেজন্য আমি বলবো যে তোমরা এমনভাবে রেডি করো যাতে যে কোনো আসুক না কেন তোমাদের প্রবন্ধ রচনা ক্ষেত্রে তোমরা নিজেরা ঠিকই লিখতে পারবে। শুধু তোমাদের ভূমিকা এবং উপসংহারটা ভালো করে পড়ে নাও। ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।